হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে আমরা আরআরবি এনটিপিসিতে পড়া কিছু রিজনিং কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। চলো শুরু করা যাক। কি বলেছে? প্রথম প্রশ্ন বলেছে 29 জনের একটা সারিতে সাহেব 17 নম্বরে বাম দিক থেকে এবং সুজন 17 নম্বরে ডান দিক থেকে থাকলে সাহেব এবং সুজনের মধ্যে কতজন অবস্থিত রয়েছে। তাহলে আমাদের আগে পিকচার ড্র করতে হবে। মনে করি একটা লাইন রয়েছে বা একটা সারি রয়েছে, যেখানে এই দিকটা আমরা লেফট সাইড ভাবলাম আর এই দিকটা আমরা রাইট সাইড ভাবলাম, বাম দিক আর ডান দিক। এবার সাহেব 17 নাম্বার থেকে বাম দিকে রয়েছে। ভালোভাবে দেখো, টোটাল এর মধ্যে কতজন রয়েছে? 29 জন। ভালো করে খেয়াল করবে। তাহলে সাহেব যদি বাম দিক থেকে 17 নাম্বারে থাকে, বোঝা গেল? তাহলে এই পজিশনে কে রয়েছে? সাহেব রয়েছে। এবার রয়েছে সুজন ডান দিক থেকে 17 নাম্বার। এবার যদি দেখো, সুজনকে আমি যদি ডান দিক থেকে 17 এই দিকে বসাই, তাহলে কিন্তু হবে না, কারণ 34 জন বেশি হয়ে যাবে। তাহলে ডেফিনেটলি সুজন আরো এই দিকে বসেছে, একটু লেফট সাইডে বসতে হয়েছে সুজনকে। তাহলে এই দিক থেকে সুজন কিন্তু 17 নাম্বার রয়েছে, অর্থাৎ এইটা হচ্ছে সুজনের পজিশন। এবার এখানেই বুঝতে হবে যে সুজন এর যে পজিশন রয়েছে সেটা কিন্তু বাম ডান দিক থেকে 17 নাম্বার, আর সাহেবের কিন্তু বাম দিক থেকে 17 নাম্বার। তাহলে আমরা যদি মনে করেই নিই দুজনে একসাথে বসেছে, টোটাল আছে, তাহলে হতে হতো 34 জন, কিন্তু আছে কত জনের সিরিজ? 29 জনের সিরিজ। তাহলে আমরা এটা বাদ দেবো। তাহলে বাদ দিলে অ্যান্সার কত হবে? 5। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে, 5 কিন্তু অ্যান্সার হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে সাহেব আর সুজনের মাঝে বলেছে। তুমি বলো, তোমরাই হচ্ছে বলো, যে সাপোজ বললো কোনো দুজন ব্যক্তির মাঝখানে কতজন রয়েছে? 5 জন ছাত্র রয়েছে, তাদের মাঝখানে তারা দুজন যদি দুই ধারে বসে, তাহলে মাঝে কতজন রয়েছে? তাহলে 5 জনের মধ্যে এই দুটো ব্যক্তিও তো থাকে, মাঝখানে নিশ্চয়ই 3 জন থাকে, তাহলে 5 জন হয়। তাহলে এখানেও যে 5 জনের মধ্যে 3 আমাদের মানে 2 আমাদের বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে? কারণ সাহেব আর সুজনকে বাদ দিতে হবে, তাহলে তো তার মাঝের সংখ্যা পাবো। তাহলে 5 থেকে 2 বাদ দিলে আমরা কত পাবো? 3 পাবো। তাহলে অ্যান্সার হবে 3। অর্থাৎ সাহেব এবং সুজনের মাঝে কিন্তু 3 জন রয়েছে। বোঝা গেছে? খুব কেয়ারফুলি কিন্তু অঙ্কটা করতে হবে বা রিজনিংটা করতে হবে, তাহলে কিন্তু ঠিক করতে পারবো। নাহলে 5 অপশন যদি করে দাও, অ্যান্সার ভুল হয়ে যাবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। বলেছে এ এবং বি দুই ভাই। তাহলে ব্লাড রিলেশন করার সময় আমরা এভাবে করব, এ আর বি দুজন ভাই, ভাই মানে প্লাস দিয়ে দেবো, কারণ আমরা জেন্ডার স্পেসিফাইড আমাদের হয়ে গেছে। এবার কি বলেছে? সি এবং ডি দুই বোন। আমরা সি এবং ডি দুই বোন, এরা বড় না ছোট কোন জেনারেশন আমরা জানি না, সেই কারণে ওই ইনফরমেশনটা আমরা হোল্ড করলাম। এর পুত্র ডি, ব্যাস। এবার সঙ্গে সঙ্গে আমরা এর পুত্র ডি, তার মানে আমরা নেক্সট জেনারেশন পেয়ে গেলাম, এর পুত্র ডি। এবার ডি এর ভাই যদি বি হয়, তাহলে ডি এর এর পুত্র ডি, ডি এর ভাই হলে এর যে পুত্র, সে কি বলেছে? ডি এর ভাই, এর পুত্র ডি এর ভাই হলে, ঠিক আছে, এর যে পুত্র সে কিন্তু ডি এর ভাই। তাহলে ডেফিনেটলি আমরা এখানে করব না, এর পুত্র এটাকে ডি করব। এর যে পুত্র, কে আমরা জানি না, সে ডি এর ভাই হয়। তার মানে এর যে পুত্র, সে ডি এর ভাই হয়, তাহলে সে পজিটিভ, কিন্তু ডি এর সে ভাই হলে বি এবং সি এর মধ্যে সম্পর্ক। এবার দেখো, সি এবং ডি বলেছে দুই বোন, তাহলে অবশ্যই সি এবং ডি দুই বোন আমরা করলাম, তাদের একটা ভাই আছে, সেটা আমরা কে জানি না, আমরা এক্স মনে করে নিলাম। তাহলে বলেছে বি এবং সি এর মধ্যে সম্পর্ক কি? তাহলে বি কে হবে? সি এর, সি ডি আর এখানে যাবো যদি এক্স, যদি তার পিতা হচ্ছে এ, তার ভাই, তাহলে সি এর কে হবে? কাকা হবে। ডেফিনেটলি অ্যান্সার হবে বি, কাকা হবে। বোঝা গেল? তাহলে বি এবং সি এর মধ্যে কাকা ভাইঝির সম্পর্ক রয়েছে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা ওয়েট ফর জব থেকে ডাব্লিউবিপি, কেপি, জিকে, রেলওয়েজ এর স্টাডি মেটেরিয়াল কালেক্ট করতে পারবে। এছাড়া ম্যাথামেটিক্স এরও অধ্যায় ভিত্তিক সমাধান সহ সাজেশন তোমরা কালেক্ট করতে পারবে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও, অথবা ডিসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে। সামনে অনেক এক্সাম রয়েছে। সাফল্য, নিজেদের সাফল্যকে চূড়ান্ত করার জন্য অবশ্যই ওয়েট ফর জব থেকে স্টাডি মেটেরিয়াল কালেক্ট করো। পরবর্তী প্রশ্ন, যদি ফিশকে EHRG আকারে প্রকাশ করা হয়, তাহলে জঙ্গলকে কিভাবে প্রকাশ করা যাবে? দেখো, এখানে আমরা করার সময় কি করতে হয়? আমরা লিখবো FISH, এর নিচে EHRG হিসেবে লিখলাম। এবার এখানে একটা জিনিস দেখো, ই এর পরে এফ মানে রিভার্সে হচ্ছে, এইচ এর পরে আই মানে এটাও রিভার্সে হচ্ছে। প্রত্যেকটাই দেখো QRSGH মানে সবগুলো দেখো রিভার্স, মানে একটা করে পেছনে হচ্ছে। তাহলে জে এর আগে কি হবে? অবশ্যই আই হবে। তাহলে আই মানে এ এবং বি এর মধ্যে অ্যান্সার হতে পারে আই। তারপর হচ্ছে ইউ এর আগে কি হবে? STT হবে। এবার এন এর আগে কি হবে? এম হবে। তাহলে ডেফিনেটলি এ উত্তর হবে। বোঝা গেল? তাহলে বাকিগুলো যদি দেখো, এই জি এর আগে এফ হবে, কে এর আগে মানে এল এর আগে কে হবে, ই এর আগে ডি হবে।
আমরা অ্যান্সার করে নিতে পারলাম। অর্থাৎ একটা করে যে রিভার্স পেছনেরটা সেটা দিয়ে আমাদের কোশ্চেনটা ছিল। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কি বলেছে? একটি ভাষাতে 1 2 3 মানে যদি ব্রাইট লিটল বয় হয়, 1 4 5 মানে যদি টল বিগ বয় হয়, 6 3 7 মানে যদি বিউটিফুল লিটল ফ্লাওয়ার হয়, তাহলে ব্রাইট শব্দটিকে কোন নাম্বার দিয়ে চিহ্নিত করা যেতে পারে? তাহলে এখানে লক্ষ্য করো কমন কোথায় আছে। এগুলো করার ক্ষেত্রে আমাদের কিছু কমন জিনিস খুঁজতে হবে। যেমন দেখো এখানে বয় আছে, বয় আছে, দুটো কথা, বয় আছে আর ব্রাইট লিটল আছে। তার মানে এই দুটো সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা কমন আছে? দেখতেই পাচ্ছি এখানে 1 2 3 রয়েছে, এখানে 1 4 5 রয়েছে, তাহলে 1 কমন, তাহলে ডেফিনেটলি 1 মানে হচ্ছে বয় হচ্ছে। ইজিলি বুঝতে পারলাম। এবার আমরা দেখো কি পাচ্ছি? লিটল। এখানে দেখো লিটল, এখানে দেখো লিটল। এবার লিটল মানে কোন দুটো সংখ্যা 1 2 3 আর 6 3 7 এর মধ্যে কোনটা কমন আছে? যেখানে আমরা লিটলটা বুঝতে পারবো, দেখতে পাচ্ছি 3 টা কমন আছে, তাহলে অবশ্যই 3 মানে হচ্ছে আমাদের লিটল। ওকে, তাহলে এবার ব্রাইট, ব্রাইট মানে কোনটা হচ্ছে? দেখো এখানে রয়েছে ব্রাইট, আর কোনো জায়গায় দেখো ব্রাইট নেই, তাহলে ব্রাইট মানে ডেফিনেটলি আমরা বুঝেই গেলাম যে দুই, দুই মানে হচ্ছে ব্রাইট হচ্ছে। ব্যাস, তাহলে আমরা উত্তরে অ্যান্সার করে ফেললাম অপশন 2। খুবই সহজ প্রশ্ন, কেয়ারফুলি করলেই হবে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। বলেছে একটা সিরিজ দেওয়া আছে 3 5 10 12 24 26 হলে পরেরটা কি হবে? দেখো এখানে এটা +2, তাই তো? তারপর হচ্ছে দেখো ইনটু 2, আবার দেখো +2, তারপরে দেখো ইনটু 2, আবার দেখো +2, পরেরটা ডেফিনেটলি ইনটু 2 হবে। তাহলে 26 কে যদি 2 দিয়ে আমরা গুণ করি তাহলে আমরা পাই 52 বা 52। অপশন ডি হলো উত্তর। সহজ প্রশ্ন, কেয়ারফুলি করলেই হবে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। আচ্ছা, 4 4 8 2 1 19 1 2 4 5 6 7 8 2 কি হবে? এটা দেখে মনে হচ্ছে অনেক বড় কিছু, কিন্তু খুবই সহজ। কি? ডিজিট গুলোকে প্রথমে যোগ করে দাও। 4 4 মানে 8, 8 8 যা 16, 16 2 যা 18, 18 1 যা 19, তাহলে যোগ করলে আমরা 19 পাচ্ছি। তাহলে এখানেও যোগ করব। 1 প্লাস 2 মানে 3, 3 4 4 3 7, 7 5 12, 12 8 তো মানে 3 7 5 12, 12 8 12 6 18, 18 এবার 10 মানে হচ্ছে 28, 28 সঙ্গে 3 যোগ করলে হচ্ছে 35 বা অ্যান্সার হচ্ছে 35। সহজ প্রশ্ন, কেয়ারফুলি করলেই আমরা শুধু যোগ বিয়োগ যদি করতে জানি, সহজেই আমরা এই রিজনিংটাও করে নিতে পারলাম। পরবর্তী প্রশ্ন কি বলেছে? আচ্ছা, BZLDXPGUV কোশ্চেন নাম্বার PLN কি হবে? তাহলে এখানে দেখো বি এর পরে কি হচ্ছে? প্রথম সংখ্যাটা বি এর পরে একটা গ্যাপ দিয়ে সি, তারপরে ডি, ডি এর পরে একটা গ্যাপ দিয়ে নয়, দুটো গ্যাপ আছে, ই, ডি এর পরে ই, এফ, জি, জি এর পরে একটা, তাহলে এখানে কটা গ্যাপ হবে? জি এর পরে নিশ্চয়ই তিনটে গ্যাপ হবে। জি এর পরে এইচ, আই, জে বাদ যাবে, তাহলে আসবে কে। তাহলে ডেফিনেটলি কে দিয়ে উত্তর হবে, মানে এ অথবা বি এর মধ্যে উত্তর হবে। পরেরটা দেখো রিভার্সে আমাদের দেখতে হবে। তাহলে ডাব্লিউ ইউবি, ডাব্লিউ এক্স, এক্স এর পরে দেখো একটা গ্যাপ দিয়ে ওয়াই, মানে একটা রিভার্স হচ্ছে। ইউ এর পরে দেখো মাঝে দেখো ভি ডাব্লিউ এক্স, দুটো গ্যাপ দিয়েছে, তাহলে এখানেও তিনটে গ্যাপ দিয়ে করতে হবে। বা এল এর পরে চারটে গ্যাপ দিয়ে, এল এর পরে যদি চারটে গ্যাপ দিয়ে, এই যে কে এল এর পরে এম এন ও পি কিউ, তাহলে কে এর পরে কিউ হবে। তাহলে কে কিউ, অপশন বি আছে। আর শেষেটা দেখো ডি, যদি দেখতে চাও দেখতেই পারো, কোনো সমস্যা নেই। আর এই যে কে এল, এম এন ও পি তিনটে গ্যাপ, তাহলে বাকিটা যদি তোমরা করো দেখতেই পাবে হবে। দেখার দরকার হয় না, কারণ কে কিউ আমরা পেয়েছি। পরেরটা আমরা আইডেন্টিফাই না করলেও আমাদের এটাই উত্তর আসে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। 125 64 324, তাহলে পরেরটা কি হবে? তাহলে দেখো এখানে এটা হচ্ছে 125 মানে 5 এর কিউব হয়, আর 64 মানে তোমার 4 এর কিউব হয়, তাহলে প্রথম দুটো কিউব। এবার 324 মানে এটা কি হয়? 18 স্কোয়ার হয়, তাহলে পরেরটা কত হবে? এবার এটা করার ক্ষেত্রে ডেফিনেটলি বহু রকমের দেখো, আমরা যদি লজিকে করি আমরা পেতে পারি, ঠিক আছে? কিন্তু এখানে আমাদের মানে অ্যান্সার বিভিন্ন রকমের হতে পারে, কিন্তু এখানে অ্যাকর্ডিং টু অপশন যে রয়েছে, সেই অপশন অনুযায়ী একটাই অপশন হবে 81। কেন হবে? কারণ যেহেতু এই দুটো কিউব আছে, এটাও নিশ্চয়ই কোনো সংখ্যার স্কোয়ার হবে, সেটা 9 স্কোয়ার 81। বাকি কোনো সংখ্যা দেখো এখানে স্কোয়ারের মধ্যে বা পূর্ণবর্গ সংখ্যার মধ্যে পড়ছে না। ফলে লজিক্যালি যদি দেখতে যাই তাহলে এরকম হবে। আর যদি আমরা ম্যাথমেটিক্স এর নিয়মে করি, তখন তো আমাদের মধ্য যে সহগ রয়েছে, যেটা শেষ সহগ রয়েছে, তাহলে আমাদের 64 ইন্টু 324 ডিভাইডেড বাই 125 করতে হয়। সেক্ষেত্রে উত্তর ডিফারেন্ট আসে, কিন্তু সেটা ম্যাথমেটিক্স এর প্রশ্ন। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পার্থর জন্মদিন বলা হয়েছে 6 মার্চ 1993, সেই বছর শুক্রবার যদি স্বাধীনতা দিবস হয়ে থাকে, তাহলে পার্থর জন্মদিন কি বার ছিল? তাহলে আমাদের এখানে ডে ক্যালকুলেট করতে হবে।
তাহলে পার্থর জন্মদিন হচ্ছে 6 মার্চ 1993, আর আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে অবশ্যই 15 অগস্ট 1993 এখানে রয়েছে। এটা কি বার হবে আমাদের জানতে চেয়েছে। তাহলে দেখো এখান থেকে 6 মার্চ থেকে 15 অগস্ট পর্যন্ত কতগুলো অড ডে হচ্ছে ক্যালকুলেট করতে হবে। মার্চ মাসে 31 দিন, তাহলে 6 দিন চলে গেছে, বাকি রয়েছে 25 দিন। এবার এপ্রিল মাসে কত দিন? 30 দিন। তাহলে কটা অড ডে? দুটো অড ডে। কিভাবে বের করতে হয় বলেছিলাম? যতগুলো দিন হবে 7 দিয়ে ভাগ করব, যেটা ভাগশেষ থাকবে সেটাই। তাহলে 30কে আমরা 7 দিয়ে ভাগ করলে 7 4 28, 2 ভাগশেষ। সেম ভাবে পরের মাসটা 3টে, মানে 31 দিন, মানে 28 3-এ, 28 এর সঙ্গে 3 যোগ করলে তাহলে 3টে অড ডে। তাহলে এটা হলো মার্চ, এপ্রিল, মে, জুন, তারপর জুলাই। এবার আগস্ট মাসে কতদিন? না 15 দিন। এবার এটাকে আমাদের যোগ করতে হবে। তাহলে 25-এর সাথে 15 আমরা যদি যোগ করি তাহলে আমাদের অ্যান্সার হবে 40। 40-এর পরে 42, 45, 47, 3-এ হলো 50, তাহলে 50 দিন। এবার 50 দিন মানে কতগুলো অড ডে? আমি বলেছিলাম 7 দিয়ে ভাগ করব, তার মানে ডেফিনেটলি হবে 1 অড ডে। 7 7 49 আর একটা অড ডে। তাহলে একটা অড ডে মানে 6 মার্চ যেই দিন হবে 15 অগস্ট তার পরের দিন হবে। এবার 6 মার্চ আমাদের বলেছে কি? আমাদের কিন্তু বলেছে 15 অগস্ট, এটা কিন্তু আমাদের বলেছে শুক্রবার বা ফ্রাইডে। তাহলে অবশ্যই এটা কি বার হবে? তার আগের দিন হবে। তাহলে অ্যান্সার হবে ডেফিনেটলি বৃহস্পতিবার অ্যান্সার হবে। বোঝা গেল? সহজ প্রশ্ন, একটু কেয়ারফুলি ক্যালেন্ডার আমরা করলে কিন্তু করতে পারি। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। বুক যদি পাবলিশার্সের সঙ্গে সম্পর্কিত হয় তাহলে ফিল্ম কিসের সাথে সম্পর্কিত? তাহলে এখানে অ্যান্সার হবে ডেফিনেটলি প্রডিউসার। কেন? বলবে স্যার ডিরেক্টরও তো হতে পারে। না, কারণ কি? একটা বই, কেউ যদি একটা বই লেখে, সেই পাবলিশার্স কি করে? সেই বইটাকে প্রকাশ করে, মানে সেই বইটা তৈরি, প্রিন্টের জন্য খরচ, অ্যাডভার্টাইজমেন্টের জন্য খরচ, যা হয় সব যে টাকা ইনভেস্টমেন্ট সেটা পাবলিশার্স করে। সেরকম একটা সিনেমা যদি তৈরি করা হয় তার যে টাকা, টাকা দিয়ে থাকে সবসময় কিন্তু প্রডিউসার। ডিরেক্টররা কি করে? নির্দেশনা দেয় যে তোমার মানে সিনেমাটা কিভাবে হবে, কোন শট কেমন যাবে, সেটা ডিরেক্টর করে থাকে। প্রডিউসার কিন্তু টাকা দেয়। তাহলে বইয়ের একটা পাবলিশ করতে বা করতে যেমন পাবলিশার্স টাকা দেয়, সেরকম ফিল্ম করতে প্রডিউসার টাকা দেয়। ওকে, বোঝা গেল? আচ্ছা, পরবর্তী প্রশ্ন। একজন ব্যক্তি পশ্চিম দিকে যাত্রা শুরু করলো, কিছুক্ষণ পরে সে 45 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘুরে হাঁটতে শুরু করলো, এবং কিছুক্ষণ পরে আবার একই দিক সেই দিকেই 180 ডিগ্রি ঘুরে, তারপর 270 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘুরে বিপরীত দিকে ঘুরে রয়েছে। তাহলে বর্তমানে সে কোন দিকে রয়েছে? দেখো, কিছুই না, সহজ প্রশ্ন। তাহলে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, সে পশ্চিম দিকে যাত্রা শুরু করলো, তার মানে সেই দিকে গিয়েছে। যাওয়ার পরে সে 45 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘোরা মানে 45 ডিগ্রি, এর অর্ধেক মানে হাফ এরকম গেল। কিছুক্ষণ পর আবার 180 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘুরলো, তার মানে 180 ডিগ্রি ঘুরে যাওয়া মানে এই দিকে। তাহলে এটা যদি আমরা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট ভাবি, তাহলে প্রথমে যখন পশ্চিম দিকে, তাহলে ওয়েস্টে গিয়েছিল। 45 ডিগ্রি ঘোরার জন্য সে নর্থ ওয়েস্টে গেল। 180 ডিগ্রি ঘোরার জন্য সে সাউথ ইস্টে চলে গেল, এখন সাউথ ইস্টে রয়েছে। এবার বলেছে 270 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে 270 ডিগ্রি যাওয়া মানে আবার যদি আমরা ভাবি 180, 180 মানে এই ডিস্টেন্স। 180-র সাথে আমরা যদি আরো 45 যোগ করি বা 90 যোগ করি, 145 আমাদের 180-র সাথে 90 যোগ করলে আমরা পাবো 270। তাহলে ওইখান থেকে মানে যেটা নর্থ ওয়েস্টে আছে তার 90 ডিগ্রি যাওয়া মানে এই দিকে আসবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে সাউথ ওয়েস্ট, মানে দক্ষিণ পশ্চিম দিকে। তাহলে কঠিন নয়, সহজ, কেয়ারফুলি করলেই হবে। পরবর্তী প্রশ্ন। শ্যামল প্রথমে 10 কিমি উত্তর দিকে গেল, একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেখান থেকে শ্যামল প্রথমে 10 কিলোমিটার নর্থে গেল, সেখান থেকে 6 কিলোমিটার সে দক্ষিণে গেল। তাহলে 6 কিলোমিটার যদি দক্ষিণে যায়, প্রথমে 10 কিলোমিটার নর্থে গিয়েছে, 6 কিলোমিটার আবার সে নিচের দিকে এসেছে, তাহলে এখন সে শুরুর পয়েন্ট থেকে নিশ্চয়ই 4 কিলোমিটার দূরে আছে। বোঝা গেল? খুবই সহজ, কেয়ারফুলি। এবার সে সেখান থেকে 3 কিলোমিটার পূর্ব দিকে গেল। এখান থেকে যদি 3 কিলোমিটার পূর্ব দিকে যায় তাহলে ডেফিনেটলি এই দিকে 3 কিলোমিটার সে এসেছে। তাহলে সে শুরু স্থান থেকে কত দূরে আছে? শুরু স্থান থেকে এই ডট 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 পয়েন্ট আমরা যদি এ, বি, সি, ডি মনে করি, তাহলে প্রথমে সে এ থেকে বি তে গেল, তারপর বি থেকে সি তে এলো, এবার এখন তারপর সি থেকে ডি তে গিয়েছে। তাহলে আমাদের বের করতে হবে এ ডি। দেখতেই পাচ্ছি এটা সমকোণী ত্রিভুজ, তাহলে সেটা হবে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ারের বর্গমূল, তাহলে লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, তাহলে এটা হবে 16 প্লাস 9 উল্টে দেবে, মানে এটা উল্টো ভাবে আছে, তাহলে √25 মানে 5 কিলোমিটার আমাদের উত্তর হবে। সহজ প্রশ্ন, কেয়ারফুলি করলেই হতো। পরবর্তী প্রশ্ন। সেরা ট্রেনে অবশ্যই কি থাকবে? বলবে স্যার ট্রেনে তো যাত্রী থাকতে হবে, গার্ড থাকতে হবে, চালক থাকতে হবে, কিন্তু একটা ট্রেনে অবশ্যই থাকতে হবে তার ইঞ্জিন, কারণ ইঞ্জিন যদি না থাকে সেটা ট্রেন হবে না। ওকে, কিন্তু যদি চালক না মানে চালক থাকতে হবে চালানোর জন্য, কিন্তু যাত্রী বা গার্ড না থাকলেও ইঞ্জিন থাকলেও কোনো ট্রেন চলতে পারে। ওকে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, ডলি ডল
ডিয়ার, ড্রাই, ড্রিঙ্ক, ডাস্ট এর মধ্যে কোন ওয়ার্ডটি আলাদা? এবার তোমরা খুঁজতে বসবে স্যার কোনটা আলাদা হবে, মানে খুঁজতে বসবে, কিন্তু এখানে কোনো মানের ব্যাপার নয়, এটা অ্যান্সার হবে ড্রাই। কেন? কারণ বাকিগুলোতে দেখো কোনো না কোনো ভাওয়েল আছে, এখানে ডলে ও ভাওয়েল আছে, ডিয়ারে ই আর এ ভাওয়েল আছে, এখানে আই ভাওয়েল আছে, এখানে ইউ ভাওয়েল আছে, কিন্তু ড্রাইতে দেখো কোনো ভাওয়েল নেই, অনলি কনসোনেন্ট আছে। এই জন্য ড্রাইতে যেহেতু কোনো ভাওয়েল নেই, তাহলে এইটা হচ্ছে অন্যগুলোর থেকে আলাদা। বোঝা গেল? চলো আজকের লাস্ট প্রশ্ন, AZGTMN, তারপরে কোশ্চেন মার্ক YB, কি হবে অ্যান্সার? তাহলে আমরা যদি সিকোয়েন্স ওয়াইজ সাজিয়ে নিই, তাহলে এটা হচ্ছে উল্টো রিভার্সে বলা আছে, ABCDEFGHIJKLM, এবার রিভার্সে NOPQRSTUVWXYZ। এবার দেখো তোমাদের এক্সামের সময় এত লিখতে হবে না, তোমাদের অপোজিটটা মনে রাখতে হবে, এটা মুখস্থ করতে হবে যে এ এর অপোজিটে জেড হয়, জি এর অপোজিটে দেখো টি হয়। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এর অপোজিটে দেখো জেড হয়, জি এর অপোজিটে টি হয়, এম এর অপোজিটে এন হয়, ওয়াই এর অপোজিটে দেখো বি হয়। তাহলে এখানে অ্যান্সার কি হবে? তাহলে এমন একটা অপশন হবে যার অপোজিটে সেটা হবে, দেখো জে এর অপোজিটে এইচ, নিশ্চয়ই না জে এর অপোজিটে কিউ হয়, তাহলে এটা সম্ভব নয়। এস এর অপোজিটে এইচ, তাহলে এস এর অপোজিটে এইচ এটা হয়, এস এর অপোজিটে কে হয় না, টি এর অপোজিটে তোমার জি, এস হয় না জি হয়। তাহলে একমাত্র এটাই তো পসিবল, এস এইচ, আর তো কোনো অপশন পসিবলই না। যদি এরকম কোনো মানে সবগুলোই অপোজিট দিত, তখন আমরা সিকোয়েন্স বা পজিশন অনুযায়ী চেক করতাম যে কতটা করে সরছে, তখন আমরা করতে পারতাম। কিন্তু এখানে যেহেতু কোনো অপশনই সেরকম নেই, তাহলে কোনোটাই উত্তর হবে না, এস এইচটাই উত্তর হবে। আশা করি বোঝা গেল। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এই ধরনের আরো ক্লাস পেতে আমাদের চ্যানেল ওয়েট ফর জব ফলো করো। ধন্যবাদ।